আমি ব্রাইট ফিউচার একাডেমি থেকে। আমার নাম মার্জিয়া আলম সাইফা। আর আমি আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্র পড়াবো ক্লাস 9-10 এর। সো আমি প্রথমে শুরু করব বাংলা প্রথম পত্র দিয়ে। দেখো, এই বইটা কিন্তু সবারই আছে 9-10 এ। এই বইটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। এটাকে কিন্তু সবাই ফেলা করে কাটিয়ে দেয়, মনে করে এটাতে সবাই এ প্লাস পেয়ে যাবে এমনি এমনি, কিন্তু না, তেমনটা না। সবাই দেখা যায় গ্রুপ সাবজেক্টে ভালো করছে, কিন্তু বাংলা প্রথম পত্রে কেউ ভালো করতে পারছে না। সো আমি আজকে শুরু করব বাংলা প্রথম পত্র দিয়ে। তোমাদের ইতিমধ্যে কারো কারো স্কুল কলেজে অর্ধবার্ষিক শুরু হয়ে গেছে। সো 9-10 অর্ধবার্ষিক হবে, বার্ষিক পরীক্ষা হবে। 10 এর অর্ধবার্ষিক হবে, আর টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষার পর কোনো অর্ধবার্ষিক নেই, ডাইরেক্ট এসএসসি এক্সাম। সো আমি এখন 9-10 এর জন্য এই পুরো বইটা কভার করে দিব পার্ট টু পার্ট। আমি এখানে অনেক অধ্যায় আছে, সব অধ্যায় আমি পার্টে পার্টে বুঝিয়ে দিব, এক এক ক্লাসে এক এক রকম করে। আর সবগুলোর জন্য সৃজনশীলের টাইপ ভিত্তিক, কিভাবে টাইপ সৃজনশীল লিখতে হবে পুরো প্যাটার্ন সহ আমি দেখিয়ে দিব। তো তোমরা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটা আমি আজকে শুরু করব প্রথম অধ্যায় দিয়ে। যেহেতু সবার স্কুলে এক এক রকম সিলেবাস, আমি ওই সিলেবাসটা ধরবো না। আমি পুরো বইটা কভার করার চেষ্টা করব, তোমরা যাতে ইজিলি বুঝতে পারো। আর যারা যারা আমার পড়া বুঝবা না, সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে যে আমি এটা বুঝি নাই, আমাকে বুঝাই দেন। আমি বোঝানোর অবশ্যই ট্রাই করব। সো আমি আজকের মতো শুরু করছি ক্লাসটা, আর কথা না বাড়িয়ে। তাহলে তোমরা তোমাদের হাতে থাকা এই মেইন বইটা খুলে নাও, বাংলা প্রথম পত্রে। সবাই সামনে বই রাখবা, এই মেইন বইটা খুলে নিবা। প্রথম অধ্যায় আছে প্রত্যুপকার। প্রত্যুপকারের আমি লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, তারপরে শব্দার্থ, সৃজনশীল সহ সবকিছু কভার করে দিব। আমি আস্তে আস্তে পার্ট টু পার্ট 1, পার্ট 2 এরকম করে ভিডিও আপলোড করব, তোমরা দেখে নিবা সব। সো আমি শুরু করছি প্রত্যুপকার দিয়ে। প্রত্যুপকারের প্রথমে রয়েছে লেখক পরিচিতি। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে তোমরা কি করবা, সবাই এই মেইন টপিকগুলো পয়েন্ট করে রাখবা। একটা নোট খাতা নিবা, সবাই ওইখানে পয়েন্ট করে রাখবা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম কি। কি লিখবা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে দেখো, তোমরা তোমাদের নোট খাতায় এভাবে নোট করে নিবা যে পয়েন্ট আকারে 1 পয়েন্ট 2 পয়েন্ট ওরকম করে নোট করে নিবা। লেখক পরিচিতি প্রথমে সবাই ভালো করে মন দিয়ে 3 বার পড়বা। কয়বার? 3 বার পড়বা। 3 বার পড়ে ওইটাতে কি কি বলতে চাচ্ছে, কি কি মেইন টপিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, ওই সবগুলো পয়েন্ট করে ফেলবা। ওইগুলো তোমাদের এমসিকিউতে বেশি আসবে। এমসিকিউতে কিন্তু ওইসবই লেখক পরিচিতি থেকে, কবি পরিচিতি থেকে ওইসবই বেশি আসে। তাহলে আমরা কি লিখবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তাইলে আমরা কি লিখতে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? তোমাকে এমসিকিউতে প্রশ্ন দিতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন এবং কত সালে জন্মগ্রহণ করেন। তাহলে তোমাকে অপশন দিবে 26শে সেপ্টেম্বর 1820 সালে, 25শে সেপ্টেম্বর 1829 সালে, ওই রকম করে তোমাকে অপশন দিবে। তো তুমি যদি এটা নোট করে রাখো, তুমি নোট খাতা থেকে যদি পরীক্ষার আগের দিন রাতে নোট করাগুলো দেখে নিয়ে যাও, তাহলে তোমার ইজিলি মনে থাকবে যে তুমি কি পড়েছো কি পড়ো নাই। সো আমি এখানে পয়েন্ট আকারে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবা। ফার্স্টে এটা একটা নোট খাতা, সবার এটা একটা নোট খাতা নিবা, বুঝছো? নোট খাতা নিয়ে এখানে পয়েন্ট 1 এইভাবে একটা ডট দিবা। ডট দিয়ে লিখবা 26-এ, প্রথমে উপরে লিখবা প্রত্যুপকার, অধ্যায়ের নামটা লিখবা প্রত্যুপকার, তারপরে নিচে লিখবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
তারপরে লিখবা লেখক পরিচিতি। কিভাবে লিখবা লেখক পরিচিতি? দেখো এভাবে স্টার চিহ্ন দিবা, স্টার চিহ্ন দিয়ে লেখক পরিচিতি লিখবা। লেখক পরিচিতি লিখবা। লেখক পরিচিতি লিখে কি করবা, তারপর এইভাবে একটা ডট দিবা। ডট দিয়ে তোমাদের এই মেইন টপিক গুলো, মেইন পয়েন্ট গুলো লিখে ফেলবা। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখার কোনো প্রয়োজন নেই, লেখক পরিচিতি লিখেছো এটাতে এনাফ। সো তুমি লিখবা 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন, এটুকু লিখে দিবা। 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন, এটাতেই তোমার মনে থাকবে। যে তুমি পরীক্ষার আগের দিন রাতে যদি নোট খাতাটা খুলে পড়ে যাও তাহলে তোমার এমসিকিউতে দাগাতে ইজিলি হয়ে যাবে। তো দেখো তোমাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপরে বিদ্যাসাগর তার উপাধি কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি কোনটি? বিদ্যাসাগরটা হচ্ছে তার উপাধি। তারপর কি বলবা, তিনি কোন কলেজের সংস্কৃত ছাত্র ছিল? তিনি কলকাতা কলেজের সংস্কৃত কলেজের ছাত্র ছিল। তাহলে এইভাবেই লিখবা, বুঝছো? আর তোমাদের লেখক পরিচিতিটা তোমরা ভালো করে মন দিয়ে পড়ে ফেলবা। আর লেখক পরিচিতি থেকে কিন্তু তোমাদের বেশি এমসিকিউ আসে। সো তোমরা ভালো করে মন দিয়ে লেখক পরিচিতিটা পড়ে নিবা। এবার দেখো আমি চলে আসবো, এখানে মৃত্যুবর্ণ দেওয়া আছে লাস্টে দিয়ে, তোমরা এটা সুন্দর করে পয়েন্ট আকারে করে দিবা। আর আমি তোমাদেরকে নোটগুলো দিয়ে দিব কিভাবে নোট করতে হয়। সো এবার দেখো, এবার আমি চলে যাব সরাসরি রিডিং এ, মূল টপিকে। তার আগে আমরা পড়ে নিব একবার কবি পরিচিতিটা। কবি পরিচিতি পড়লে তোমরা মূল টপিক কি বলতে চাচ্ছ ওইটা বুঝে যাবে ইজিলি। তো দেখো তোমরা হচ্ছে পৃষ্ঠা 4-এ চলে আসো সবাই। এবার কবি পরিচিতিতে চলে যায়। কবি পরিচিতি কোনটা? ওইটাকে হয় কবি পরিচিতি কোনটাকে বলে, সরি পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি হচ্ছে তোমরা যে মূল গল্পটা পড়বা ওইটার একটা সারাংশকে পাঠ পরিচিতি বলে। মানে ওইটাতে কি হয়েছে না হয়েছে ওটা সামারি আকারে লেখা হয়, বুঝছো? তাহলে আমরা কি বলবো, প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। তাহলে তোমরা পাঠ পরিচিতিটাও সুন্দর করে নোট করে ফেলবা। যেভাবে লেখক পরিচিতি নোট করবো ওইভাবে পাঠ পরিচিতিও নোট করে ফেলবা। তাহলে প্রত্যুপকার রচনাটা কোন মঞ্জুরি থেকে মানে কোন বিভাগ থেকে সংকলন করা হয়েছে ওইটা সব সময় মনে রাখবা, কারণ ওইটা তোমার ক খতে আসতে পারে, কতে মাস্ট আসবে। ওইটা প্রত্যুপকার যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে কতে ওইটা মাস্ট দিবে। সো দেখো এখানে কি লিখছে, প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে সংকলন করেছে। এটা এমসিকিউ ক নাম্বারের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। বিশ্বের নানান দেশের ইতিহাস, প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনা এই গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য। প্রত্যুপকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। খলিফা মামুনের সময় দামেস্কের জৈনে শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফা কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত এই রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে। তাহলে পাঠ পরিচিতির মূল উদ্দেশ্য কি, একজন ব্যক্তি মানে বিপদে পড়ে ওনার কাছে গেছে, দামেস্কের একটা শহরে গেছে। ওইখানে যাওয়ার পর একজন ব্যক্তি ওনাকে আশ্রয় দিচ্ছে। আশ্রয় দেওয়ার পর এখন উনি তো ওনার কাছে ঋণী হয়ে গেল, তাই না? উনি হচ্ছে একজন, যেমন ধরো তোমাকে আমি সাহায্য করছি, তা এখন তুমি আমার কাছে ঋণ হয়ে যাও না, এখন তুমি তোমার গ্রামে বা তোমার জেলায় ফিরে আসছো, দামেস্কেতে ফিরে আসছো। এখন ফিরে আসার পর এখন ওই ব্যক্তি, যে ব্যক্তিটা তোমাকে আশ্রয় দিয়েছিল, ওই ব্যক্তিটা তোমাকে তোমার বিপদে পড়ে তোমার জেলায় গেছে। তোমার জেলায় যাওয়ার পর এখন তুমি চিনতে পারো না ওই ব্যক্তিটাকে না চিনে ওই ব্যক্তিটাকে তুমি অন্যের অর্ডারে কারাগারে বন্দি করে দিছো। এখন তারপর যখন জানতে পারছো যে ওই ব্যক্তিটা তোমার আশ্রয়দাতা, তোমাকে বাঁচাইছিল, যে তোমার উপকার করছে একদিন হলেও, তারপর তুমি ওই ব্যক্তিটাকে ছেড়ে দিয়েছো। তাহলে তোমার ঋণী হয়ে গেল, ঋণ শোধ হয়ে গেল।
তাহলে এই গল্পটাতেও তোমার ঠিক সেম কাহিনী হয়েছে। খলিফা মামুনের সৈন্যদল, খলিফা মামুনের সময় দামেস্কের শহরের খলিফা মামুন ছিলেন হচ্ছে দামেস্কের জৈনের শাসনকর্তা। বুঝছো? খলিফা মামুন হচ্ছে দামেস্কের জৈনের শাসনকর্তা। তারপরে আলী ইবনে আব্বাস নামক ব্যক্তি সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন। তাহলে আমরা এটা পুরোটা মূল গল্পের মধ্যে জেনে যাব। মূল গল্পটা যখন আমরা পড়বো পার্ট 2 তে, তখন আমরা মূল গল্পের হেডিংটা জেনে যাব কি বলতে চাচ্ছে এই পাঠ পরিচিতিতে। তোমরা এই পাঠ পরিচিতিটা হচ্ছে পুরো গল্পের সামারি এই পাঠ পরিচিতিটা দিয়ে দিছে। এটা ভালো করে মুখস্থ করে যাবা। এটা হচ্ছে তোমার খ নাম্বারে বেশি ইম্পর্টেন্ট, গ ঘতেও ইম্পর্টেন্ট। গ ঘতে তোমার উদ্দীপকের সাথে মিল রেখে লিখতে হয়। সো এই পাঠ পরিচিতিটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে চলে যাওয়া। আর যদি মনেও না থাকে তাহলে এটা হচ্ছে নোট করে এইভাবে লেখক পরিচিতির মতো নোট করে ঠিক পয়েন্ট আকারে নোট করে রাখলে তোমার ওইটা মনে থাকবে, বেশি পয়েন্ট আকারে নোট করে রাখলে। সো আমি এখন দেখাই দিব তোমাদের শব্দার্থগুলো পড়াই দিব। তারপর নেক্সট পার্টে আমরা রিডিংটা নিয়ে আলোচনা করব, তারপরে যাব সৃজনশীল পার্টে। ওকে, তাহলে শব্দার্থ টিকাগুলো দেখো। প্রত্যুপকার, উপকারীর উপকার করা। অভিরুচি, ইচ্ছা। প্রত্যুপকার মানে কি? উপকারীর উপকার করা, মানে আমাকে যে উপকার করছে আমিও তাকে সেম উপকারই করব, তাহলে ওইটাকে কি বলে? উপকারীর উপকার করা। অভিরুচি, ইচ্ছা। সমীবাহারে, সঙ্গে বা সাহচর্যে। নিষ্কৃতি, মুক্তি। কোপানল, কোপ ও অনল মিলা হয় কোপানল। ক্রোধ ও রাগের আগুন। কোপানল মানে কি? ক্রোধ বা রাগের আগুন, মানে ওর উপর ক্ষেপে আছে, রাগ করছে, ওইটার আগুন। এখানে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। প্রতীতি, বিশ্বাস বা ধারণা। পরিচ্ছদ, পোশাক। প্রীতি প্রফুল্লোচনে শব্দটিতে মূলত 3টি শব্দ যুক্ত করা হয়েছে। প্রীতি, প্রফুল্ল ও লোচন। বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে, লোচনত চোখ। তোমরা কিছু মনে করিও না, আমি অ্যাকচুয়ালি অসুস্থ, তাই একটু কাশবো হঠাৎ, তোমরা কিছু মনে করি দিও না। প্রীতি, প্রফুল্ল ও লোচন, বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে, লোচনত চোখ। লোচনত কি? চোখ। মনাবলম্বন, মন ও অবলম্বন নিয়ে মিলে হয় মূলাবলম্বন, অর্থাৎ নিরাপত্তা পালন করা। মনাবলম্বন থেকে নিরাপত্তা পালন করা। অব্যাহতি, মুক্তি, ছাড়া পাওয়া। অবধারিত, নিশ্চিত। প্রত্যাগমন, ফিরে আসা। শব্দটি গঠিত হয় 2টি শব্দ মিলে, প্রতি ও আগমন। রোষারক্ত নয়নে, ক্রোধে লাল চোখে। অবলোকন মাত্র, দেখা মাত্র। সম্ভাষণ, সম্বোধন। উৎকট, অত্যন্ত প্রবল, তীব্র। অবরুদ্ধ, বন্দী। নিরীক্ষণ, মনোযোগ দিয়ে দেখা। খলিফা, প্রতিনিধি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রথম শাসনকর্তা হলে খলিফা বলা হতো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালে তখন কোনো খলিফা ছিল না। ওনার পরে যেগুলো আসছে, ওনার পরে দেশ চালানোর জন্য যেগুলো শাসনকর্তা থাকতো ওইগুলোকে বলা হতো খলিফা। এখন যেগুলো আছে ওইগুলোকে বলা হয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। ইংলিশে বলে প্রেসিডেন্ট, বাংলায় বলে প্রধানমন্ত্রী। তো আমরা মানে রাষ্ট্র অনুযায়ী মানে এক এক সালে এক এক রকম, এক এক যুগে এক এক রকম হয়ে আসছে, প্রচলিত হয়ে আসছে। তখনকার কালে ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অধীনে সবকিছু। তারপরে আসছে খলিফা, মানে ওনার পরে যেগুলো আসছে ওগুলোকে খলিফা বলা হতো। তারপরে এখন যেগুলো আছে ওইগুলোকে বলা হয় প্রধানমন্ত্রী, ইংলিশে বলে প্রেসিডেন্ট। তাহলে দামেস্ক এশিয়ার একটা প্রাচীন শহর। দামেস্ক এটা একটা এশিয়ার প্রাচীন শহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যাওয়ার যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্ক সিরিয়ার রাজধানী। দামেস্ক কি? সিরিয়ার রাজধানী। মামুন, আল মামুন নামে সমধিক পরিচিত। তাহলে বাকিটা তোমরা পড়ে নিবা, লাইনগুলো আমি আর পড়াচ্ছি না। বাগদাদ বর্তমান ইরাকের রাজধানী। বাগদাদ কি? বর্তমান ইরাকের রাজধানী। ইরাক একটা দেশের নাম, ওইটার রাজধানী হচ্ছে বাগদাদ। ওইটার রাজধানী কি? বাগদাদ। আর দামেস্ক কিসের রাজধানী? দামেস্ক হচ্ছে এশিয়ার একটা প্রাচীন শহর। সো তোমরা আজকে আমার পার্ট 1 এর এই টপিকগুলো তো বুঝতে পারছো। আসলে লেখক পরিচিতি, কবি পাঠ পরিচিতি, তারপর শব্দার্থ, এগুলো সুন্দর করে খাতায় নোট করে নিবা। নোট করে তোমরা কয়বার পড়বা? 3 বার পড়ে
দেখে তারপরে কি করবা, আম্মু বা বড় ভাই বোন যারা থাকে ওদেরকে মুখস্থ দিবা যে তুমি পারতেছো কিনা, তোমার মনে আছে কিনা, মুখস্থ দিবা। যদি পারো দেখতেছো তাহলে তুমি ওইটা অফ করে রেখে দিবা। তারপরে কি করবা, তোমরা সুন্দর করে নোট করবা, বুঝছো? আর পরীক্ষার আগের দিন রাতে যদি ওই নোট খাতাটা খুলে তুমি একবার চোখ বুলিয়ে নাও, তোমার সব মনে থাকবে, তুমি পরীক্ষার হলে গিয়ে সব মনে করতে পারবা। সো আমি আজকে পার্টে তো এগুলো দেখাই দিলাম, আমি রিডিংটা নেক্সট পার্টে পড়িয়ে দিব। আর আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবা মনোযোগ সহকারে, যদি যেখানে বুঝবা না বলো কমেন্ট সেকশনে বলে যাবা সবাই, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আমার সাধ্য মতো সবকিছু দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা না বুঝতে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আর আমি নেক্সট পার্টে এই মূল গল্পটা পড়িয়ে দিব ভালো মতো। তারপরে আস্তে আস্তে এক এক অধ্যায় করে আমরা শুরু করব সৃজনশীল টাইপ 1 টাইপ 2 সৃজনশীল লেখার নিয়ম সহ আমি দেখিয়ে দিব, তোমাদের কোনো টেনশন নিতে হবে না, আমি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখিয়ে দিব। সো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবা, আর সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবে না, কারণ আমি যখন নিউ ইউটিউবার আমাকে আমার পাশে থাকলে একটু খুশি হবে বেশি। আর দেখো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও করে আনার চেষ্টা করব। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।